বিশ্বাস করো শুভ্র, আমি আমি এটা ইচ্ছে করে করিনি। আসলে একটা পার্টি ছিল, ও আমার ফ্রেন্ড ফারহান। সেদিন আমরা দুজনে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম। আমাদের মধ্যে যে কী হয়ে গিয়েছিল আমরা নিজেরাও জানি না। শুভ্রের চোখে তখন কোনো মায়া ছিল না, কেবল চরম অবজ্ঞা। সে পকেট থেকে হাত দিয়ে খুব নিষ্প্রিয় গলায় বলল, আমার বিশ্বাসে তোমার কে যায় আসে নেহা, আই ডোন্ট কেয়ার। কিন্তু তোমার কি নিজের রুচি বলে কিছু নেই? এই সস্তা ক্যারেক্টার নিয়ে ভাবলে কি করে যে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করব? না মানে, আমার কি ভাতের অভাব নাকি বাড়ির অভাব যে তোমাকেই বিয়ে করতে হবে? তখন শেষ অস্ত্রটা ছাড়লো। সে চোখ রুখে দাঁড়িয়ে হুমকি দিয়ে বলল, কিন্তু তুমি আমাকে বিয়ে না করলে তোমাদের পরিবার রাস্তায় নামবে, ভুলে যেও না। ইউর ফ্যামিলি উইল বি অন দ্য স্ট্রিট। শুভ্র ঠোঁটে কোণে তখন সেই চেনা বিষাক্তর বাঁকা হাসিটা ফুটে উঠল। এক পা এগিয়ে খুব শান্ত কিন্তু ধারালো গলায় বলল, আর আমরা রাস্তায় নামলে তোমাদের পরিবারের সম্মান ধুলায় মিশে যাবে না নেহা? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা না হয় রাস্তায় কোনো কোথায় মাথা গুঁজে থাকতে পারবো, কিন্তু তোমার ফ্যামিলির কপালে তো জুতোর বাড়ি ছাড়া আর কিছুই জুটবে না। দ্যাট উইল বি এ রিয়াল ডিজাস্টার। নেহা ভুরুকুসকে আতঙ্কে অস্থির হয়ে বলো, মানে কি বলতে চাইছো তুমি? ক্লিয়ারলি বলো। ঈশান তখন শয়তানি হাসি দিয়ে ফোনের স্ক্রিনটা নেহার চোখের সামনে আর একটু উঁচিয়ে ধরলো। তারপর বাঁকা সরে বলল, মানে খুব সহজ ম্যাম। আপনার আর আপনার ওই ফুলের মতো পবিত্র ফ্রেন্ড ফারহানের ল্যাংটা মানে থুকু আসলে এই সুন্দর ভিডিওটা যখন পুরো পাবলিক দেখবে, তখন লোকে কি বিউটিফুল সব কমেন্ট আর লাইক করবে। ইস, বস তো কত চিন্তা করুন তো, নেহা ম্যামকে কোনো কষ্ট ছাড়াই ভাইরাল করে দিতে চাইছে। নেহার সারা শরীর মুহূর্তেই ছ্যাদ করে উঠল। মেরুদণ্ড দিয়ে যেন এক হিমশীতল স্রোত বয়ে গেল। সে ভিডিও যদি সত্যি সত্যি ইন্টারনেটে চলে যায়, তবে তার জীবনটা ধুলে মিশে যাবে। নেহা বড় বড় চোখে শুভ্র দিকে তাকিয়ে চিৎকার করে বলল, দেখো শুভ্র, এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। ইউ আর ব্ল্যাকমেলিং মি। তুমি আমাকে ব্ল্যাকমেল করতে পারো না, এটা ক্রাইম। শুভ্র ঠোঁটের কোণে সেই চিরচেনা তাচ্ছিল্য হাসি ফুটিয়ে সে ধারালো গলায় বলল, সো হোয়াট? তুমি করতে পারলে আমি কেন পারবো না? এটাই কি কোনো কিপ্টে লেখা আছে যে শুধু তোমারই গেম খেলবে? তুমি কি জানো না নেহা, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকাতে হয়? কথা সত্যি কি না জানি না, তবে 5 জন দিয়ে কিন্তু 5 জন কাটতে হয়। ইউ ডিসার্ট মি। নেহা এবার মাথা নিচু করে ফেলল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। সে যে এতটা শার্প আর চালবাজ হতে পারে সেটা সে কল্পনা করতে পারেনি। কিন্তু তার মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শুভ্র এই ভিডিওর পেল কোথায়? এই ভিডিওর কথা তো সে আর ফারহান ছাড়া আর কারো জানার কথা ছিল না। নেহার অস্তিত্ব এখন সংকটের মুখে। সে কোনো রকমে নিজের গলা পরিষ্কার করে বলো, তুমি তুমি এখন আমার কাছ থেকে ঠিক কী চাও? শুভ্র এক মুহূর্ত দেরি না করে বাসকাই গলায় আদেশ দিল, ক্যান্সেল দিস ম্যারেজ। আজকের এই বিয়েটা ক্যান্সেল করো। আই ওয়ান্ট টু বি ফ্রি। নেহা এবার সম্পূর্ণ ভেঙে পড়ল। সে হিতে জ্ঞান হারিয়ে শুভ্র পা জড়িয়ে ধরল। রেস্টুরেন্টের মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ে সে আকুতি করতে লাগলো, শুভ্র প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি প্লিজ আমার ইমোশনাল নিয়ে খেলো না। দেখো আমি যা করেছি সেটা ভুল ছিল, আই নো। কিন্তু সে ভুলের জন্য তুমি আমাকে মাফ করে দাও। আই রিয়ালি লাভ ইউ সো মাচ শুভ্র। তোমাকে ছেড়ে আমি শেষ হয়ে যাব। শুভ্র চোখে মুখে প্রচণ্ড বিরক্তি আর ঘৃণা। সে নিজের পা জড়িয়ে থাকা নেহার দিকে তাকিয়ে নিচু স্বরে কিছু কঠোরভাবে বলল, গু খাও তুমি? বলে শুভ্র এক ঝাটকে নিজের পা ছাড়িয়ে নিল। সে নিজের দামি হাত ঘড়িটার দিকে একবার তাকিয়ে অত্যন্ত দাম্ভিকতার সাথে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে নেহার উদ্দেশ্যে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে গেল, সময় আজ রাতটুকু। ইউ হ্যাভ অনলি ওয়ান নাইট। এখন তুমি ভাবো কি করবে, বিয়েটা ক্যান্সেল করবে নাকি নিজেকে ইন্টারনেটে দেখবে? চয়েস ইজ ইয়োর্স। বর্তমান। নেহার কাহিনী বলা শেষ হতে না হতেই নির্বাণ সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল নেহার গালে। থাপ্পড়ের তীব্রতা নেহার ছিটকে সোফার উপর গিয়ে পড়ল। সে গালে হাত দিয়ে থরথর করে কাঁপতে লাগলো। নির্বাণের শরীর রাগে রিড়ি করছে, তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। নির্বাণ ঘৃণায় মুখ কুঁচকে বলল, ছি নেহা ছি, ছি নেহা ছি,
তুই এতটা নিচে নেমে গেছিস। আমি ভাবতাম তুই জাস্ট একটু মডার্ন ছেলে, ফ্রেন্ডের সাথে ঘুরিস, পার্টি করিস, কিন্তু তাদের সাথে এসব ছি। আমার নিজের বোন হিসেবে তোকে পরিচয় দিতেও এখন ঘৃণা লাগছে। ইউ আর এ ডিসগ্রেস টু আওয়ার ফ্যামিলি। নেহা হাউমাউ করে কেঁদে উঠল। সে নির্বাণের পায়ের কাছে বসে পড়ে বলল, ভাইয়া বিলিভ মি, ওদিন আমি আর ফারহান কেউ কোনো সেন্সে ছিলাম না। কী থেকে কী হয়ে গেছে আমরা নিজেরও জানি না। ফারহান আমাকে বারবার প্রমিস করেছিল যে এসব কোথাও কাউকে বলবে না, কিন্তু আমাদের ভিডিও কে করলো আর শুভ্রর হাতেই বা সেটা কীভাবে গেল আমি কিচ্ছু জানি না ভাইয়া। নির্বাণ কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মাথায় এখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করে লম্বা শ্বাস নিল। তারপর খুব ঠান্ডা আর হিমশীতল গলায় জিজ্ঞেস করলো, তোর ওই সো কল্ড ফ্রেন্ড ফারহান এখন কোথায়? হোয়ার ইজ হি? নেহা মাথা নিচু করে ভাঙা ভাঙা গলায় উত্তর দিল, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না ভাইয়া। ওর ফোন সোশ্যাল মিডিয়া থেকে বন্ধ। নির্বাণের ঠোঁটের কোণে একটা বিষাক্ত আর বাঁকা হাসি ফুটিয়ে তুলল। চোখের মনি এখন শিকারি বাঘের মতো জ্বলছে। সে হাতের মুঠোয় করে শক্ত করে বলল, তোর ক্ষতি করে সে এখন এত সহজে পার পেয়ে যাবে? হাউ ইজ ইট পসিবল? ফারহান যদি মাটির নিচে লুকিয়ে থাকে, আরহাম খান নির্বাণ তাকে টেনে বের করবে। ডোন্ট ওয়ারি নেয়া, তুই ফারহানকে আগে, আমি দেখে নেব, তারপর আসবো ওই শুভ্রর কাছে। ও তোকে ব্ল্যাকমেল করার সাহস দেখিয়েছে। আই উইল মেক হিম পে ফর দিস। বিকেলবেলা ঈশান বাইক চালিয়ে সোজা শুভ্রদের বাড়ির সামনে এসে থামলো। শুভ্রদের বাড়ির সামনে বাইকটা থামিয়ে হেলমেটটা খুলতে উপরতলা ব্যালকনি থেকে নজর পড়ল শুভ্রার। ঈশানকে এতদিন পর বাড়িতে আসতে দেখে শুভ্রার চোখে মুখে খুশি ঝিলিক খেয়ে গেল। তবে সেই খুশিতে মিশে গেছে পাহাড় সমান দুষ্টুমি। সে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে দ্রুত নিজের রুম থেকে বেরিয়ে এলো। ঈশান বাড়ির ভেতরে পা দিতে দেখল সোফায় বসে ইকবাল, এহসান আর সোহান চৌধুরী খুব গম্ভীর কোনো আলোচনায় মগ্ন। ঈশানকে দেখার মতোই সোহান চৌধুরী কপালে ভাঁজ পড়ল। মুখটা হয়ে গেল মেঘলা দিনের মতো থমথমে। ঈশান তার মনের অবস্থা আঁচ করতে পেরেও সৌজন্যের খাতিরে বলল, আঙ্কেল কেমন আছেন? সোহান চৌধুরী নিউজ পেপার থেকে চোখ না সরিয়েই খুব নির্লিপ্ত গলায় বললেন। যন্ত্রণায় কোকড়াতে ঈশান নিজের জুতার দিকে তাকালো। দেখল দুটো কলার খোসা থেতলে তার জুতোর তলায় লেগে আছে। সে হতভম্বভাবে ভাবছে, এই দোতলার করিডোরে কলার খোসা কোথা থেকে এলো। তখনই পাশের দেওয়ালে আড়াল থেকে এক চিলতে খিলখিল হাসির শব্দ ভেসে এলো। ঈশান ঘাড় ঘুরিয়ে দেখল দেওয়ালের আড়াল থেকে শুভ্রা তার মাথাটা বের করে দাঁত বের করে হাসছে। কলার খোসার রহস্যটা বুঝতে ঈশানের আর এক মুহূর্ত লাগলো না। শুভ্রা নিজের হাত দিয়ে মুখ চেপে হাসি সামলানোর বৃথা চেষ্টা করে ভরু নাচিয়ে বলল, ইস, খুব বেশি ব্যথা লেগেছে বুঝি ঈশান ভাইয়া? খুব মায়া লাগছে আমার। ঈশান কোনো মতে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে পাজা ছাড়ল। তারপর একলাফে গিয়ে শুভ্রার কানটা সজোরে মুছে ধরে তাদের দাঁত চেপে বলল, আমি তো জানি কাজটা তুমিই করেছো। আচ্ছা শুভ্রা, আমার সাথে তোমার কোনো জন্মের শত্রুতা শুনি? তোমাদের বাড়িতে আসলে কেন আমার সাথে একটা না একটা শয়তানি করো তুমি? শুভ্রা ব্যথায় কুকড়ে উঠে গাল ফুলিয়ে বলল, আহ লাগছে তো, ছাড়েন ঈশান ভাইয়া। আর শুনুন, আপনার সাথে দুষ্টুমি করতে আমার জাস্ট ফাটাফাটি লাগে। আপনার খুব ভালো লাগে আমাকে পচাতে। ঈশান কানটা আর একটু ঘুরিয়ে দিয়ে বলল, তাই? এই বাদরামি আর কতদিন চলবে? এখন যে বড় হচ্ছে এইটুকু কাণ্ডজ্ঞান কি মাথায় ঢোকে না তোমার? শুভ্রা নিজেকে ছাড়াতে ছাড়াতে ঘাড় তেড়া করে বলল, তাই নাকি? তুমি আমার সাথে যা খুশি করবা আর আমি কি মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকবো? শোনো শুভ্রা, বড় হয়েছ এখন, এইসব বাচ্চা মতান্ত আমার সাথে করা বন্ধ করো। বলে ঈশান কান ছেড়ে দিল। শুভ্রা এবার নিজের কান ডলতে ডলতে চোখের মনি নাচিয়ে তর্জনী আঙ্গুল উঁচিয়ে বলল, এই যে নাকের নিচে যে বাতাসটা আছে, সেই বাতাস বন্ধ হওয়ার আগেই এই শুভ্রা চৌধুরী কখনো আপনার পিছু ছাড়বে না। ছায়ার মতো পিছে লেগে থাকবে, ভূতের মতো ঘাড়ে চেপে বসে থাকবে। কথাগুলো মনে রাখেন ঈশান ভাইয়া। বলে শুভ্রা একটা মুখভঙ্গি করে কোমর দুলিয়ে চলে গেল, যেন কোনো সিনেমার নাকি নায়িকা স্টেজ থেকে বিদায় নিচ্ছে। ঈশান শুভ্রা যাওয়ার পথের দিকে তাকে ঠোঁট গোল করে একটা লম্বা শ্বাস ছাড়ল। এই মেয়েটার তেজ আর পাগলামি যেন দিন দিন বাড়ছেই। ঈশান নিজেকে সামনে নিয়ে সোজা শুভ্রা রুমের দরজার সামনে এসে দাঁড়ালো।
দরজায় আলতো করে টোকা দিয়ে বলল, বস আসবো? ভেতর থেকে শুভ্র সে গম্ভীর আর পাথুরে কণ্ঠস্বর ভেসে এলো, না, বাইরে থাকো। যখন ভাইয়া বলে ডাকতে পারবে তখন ভেতরে এসো। ঈশান একদম থতমত খেয়ে গেল। বসের মেজাজ আজ ভালো ঠেকেছে না। তবে সে আর পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করল না। জানতো শুভ্রর এই রাগ সামরিক। সে সোজা রুমে ঢুকে দেখল শুভ্র ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা করছে। স্ক্রিনের আলো শুভ্রর চোয়ালে আছড়ে পড়ছে। সেখানে এক অদ্ভুত কাঠিন্য। শুভ্র ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই আর চোখে ঈশানের দিকে একবার তাকালো। তারপর কিবোর্ডে আঙ্গুল চালাতে চালাতে বলো, বসো। ঈশান সোফায় আরাম করে বসে সিরিয়াস গলার কাজের কথা শুরু করলো। বস, আমি সব ডেটা চেক করেছি, এভরিথিং ইজ পারফেক্ট। আর নাইম খান স্যার জানিয়েছে তিনি ডিল ক্যান্সেল করবেন না। হি ইজ রেডি টু মুভ ফরওয়ার্ড। শুভ্র চোয়ালের কোণে সেই পরিচিত বিষাক্ত আর বাঁকা হাসিটা ফুটে উঠল। সে ল্যাপটপটা একপাশে সরিয়ে রেখে খুব শান্ত কিন্তু শীতল গলায় বলল, ক্যান্সেল করবেনই বা কীভাবে? খান গ্রুপ যদি ডালে ডালে চলে তবে আমি চলি পাতায় পাতায়। দে হ্যাভ নো আদার অপশন ঈশান। আই অলরেডি হ্যাভ দ্যান ইন মাই পকেট। শুভ্র আর ঈশান একবার অভিষে বেশ কিছু জটিল আর সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা শুরু করলো। ঘরে গুমোট স্তব্ধতা ছাপিয়ে কেবল তাদের প্রফেশনাল আলাপচারিতা আর শুভ্রের গম্ভীর্য কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হতে লাগলো। যে নিজের ওনার দুই প্রান্ত দুহাত জড়িয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে ছাদে উঠে এলো। কাল তারা সবাই নিজেদের বাড়িতে চলে যাবে। এই কথাটা মনে পড়তে তার বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠেছে। এই বাড়ির এই পরিবেশ আর বিশেষ করে শুভ্র ভাইয়ের অস্তিত্ব থেকে দূরে যাওয়াটা যেন তার কাছে মৃত্যুর সমান। সে ছাদের গিলিটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। বিকেলের হিমেল বাতাসে তার অবাধ্য চুলগুলো অবিরত মুখে এসে আছড়ে পড়ছে। হৃদির নিষ্পাপ আর বিষণ্ণ দৃষ্টি আকাশের এক কোণে স্থির হয়ে রইল। ঠিক তখনই কথা বলতে বলতে শুভ্র আর ঈশানও ছাদে উঠে এলো। ঈশান হৃদিকে ছাদে একা দাঁড়িয়ে থাকতে দেখে এক গাল হেসে বেশ বন্ধুসুলভ গলায় এগিয়ে এসে বলো, হাই হৃদি, কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো তো। হৃদি হঠাৎ কোথায় চমকে উঠে তাকিয়ে দেখল ঈশান ভাইয়া। সে তাকে আগে থেকেই চেনে। হৃদি এবার ঘাড় ঘুরিয়ে পাশের দিকে তাকাতেই দেখল শুভ্র দাঁড়িয়ে আছে। শুভ্র পকেট থেকে ফোন বের করে খুব মনোযোগ দিয়ে স্ক্রিনে চাপছে, যেন আশেপাশে কী হচ্ছে বা কে দাঁড়িয়ে আছে তাতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। হৃদি এবার ঈশানের দিকে তাকিয়ে একটু স্নান হেসে বলল, জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো চললে। তা তো ভর সন্ধ্যার ছাদে একা একা কী করছো? এমনি একটু হাওয়া খেতে আসলাম। ওহ আচ্ছা, তো তোমরা কবে যাচ্ছ নিজেদের বাসায়? কাল চলে যাব। কলেজ আছে অলরেডি, 4 দিন মিস হয়ে গেছে। হৃদির এই কথা শেষ না হতে হতেই শুভ্র ফোন থেকে মুখ তুলল। সে সরু চোখে অত্যন্ত তীক্ষ্ণ আর রহস্যময় দৃষ্টিতে হৃদির দিকে তাকে প্রশ্ন করল, শুনলাম তোদের কলেজে নাকি নিউ প্রফেসর আসছে, ডু ইউ নো হিম? হৃদি এবার জেদ করে মুখ বাঁকিয়ে জবাব দিল। তার কণ্ঠে তখন অভিমানের সুর স্পষ্ট, তাতে কি, নিউ প্রফেসর আসুক কিংবা উগান্ডার প্রধানমন্ত্রী আসুক, তাতে আপনার কি? আপনার ওইসব নিয়ে মাথা ঘামানোর বিন্দুমাত্র দরকার নেই। হৃদির এমন তেরা কথা শুনে শুভ্র হাতের ফোনটা ধীরে সুস্থে পকেটে ভরল। তারপর 2 হাত পকেটে ঢুকিয়ে দিয়ে হৃদির অপাতমস্তকে একবার পরখ করে নিল। তার চোখে মুখে এখন গভীর গম্ভীর্য। সে কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, বাহ, তোর মুখ তো দেখি রোবটের থেকেও স্পিড। তা এত কথা বলিস কেন তুই? মাঝে মধ্যে মনে হয় তোর গলার কোনো পাওয়ারফুল ইঞ্জিন লাগানো আছে। হৃদি এবার যেন দাউ দাউ করে জ্বলে উঠল। অভিমান তার বুকটা ধকধক করছে। সে কয়েক পা এগিয়ে গিয়ে সরাসরি শুভ্রর সামনে দাঁড়ালো। শুভ্র চোখের গভীর চোখ রেখে নিজের ঠোঁট ফুলে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে জেদের বসে বলো, এই যে দেখছেন এই ঠোঁট, আরও এই জিভ নাড়িয়ে নাড়িয়ে কথা বলি, দেখেছেন? নাকি আরও কাছে এসে বুঝিয়ে দিতে হবে কিভাবে কথা বলি? আই থিঙ্ক আপনার ব্রেনটা একটু স্লো কাজ করেছে শুভ্র ভাই। হৃদির এই দুঃসাহস আর চোখের আগুনের তেজ দেখে শুভ্র মুহূর্তের জন্য থমকে গেল। মেয়েটা যে এখনও রাগে অভিমানে হেঁটে জ্ঞান হারিয়ে আছে সেটা শুভ্র স্পষ্ট বুঝতে পারছে। সে এক পা পিছিয়ে গিয়ে ঘাড় বাঁকিয়ে অত্যন্ত নিস্পৃহ গলায় বলল, তোর সাথে কথা বলা আর আপনার পাগলদের গণিত বোঝানো একই কথা।
জাস্ট ডিসগাস্টিং। আই হ্যাভ নো টাইম ফর দিস ননসেন্স। বলে শুভ্র আর এক সেকেন্ডও দাঁড়ালো না, গটগট করে ছাদ থেকে নিচে নেমে গেল। হৃদি পাথরের মতো দাঁড়িয়ে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার চোখের দিকে তাকিয়ে তখন আগুন ফুলকে বেরোচ্ছে। সে দাঁতে দাঁত চেপে অভিমানে মনে মনে বলল, হ্যাঁ, আমি একটা বিরক্তিকর আর অসহ্যকর মেয়ে। দরকার পড়লে আরও অসহ্য হব, তাতে আপনার কি? পরের দিন সকালবেলা চৌধুরীর বাড়িতে যেন হঠাৎ করে নিঝুম হয়ে এলো। মিহি পাখিরা চলে গেছে, আত্মীয় স্বজনরা বিদায় নিছে। বাড়ি ভর্তি যে শোরগোল ছিল, সেখানে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা। হৃদয়রাও রেডি হয়েছে, একটু পরেই চলে যাবে। যাওয়ার আগে শুভ্রকে একবার বলে যাওয়াটা তার কাছে স্পেস একটা কর্তব্য। হৃদয় একদম রেডি হয়ে শুভ্র রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। সে দরজায় নক করে বলল, আসবো? ভেতর থেকে শুভ্র সে গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আয়। হৃদি ধীর পায়ে রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করে তার পা দুটো যেন মেঝেতেই গেঁথে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে শুভ্র কালো কুচকুচি একটা শার্ট পরেছে। সে শার্টের হাতা দুটো তার বলিষ্ঠ হাতের উপরের দিকে ভাঁজ করছে। হৃদির মনে একটা প্রশ্ন খেয়ে গেল। সে স্বপ্ন সময় শুভ্রকে কালো আর সাদা এই দুটি রঙে পরতে দেখেছে। কালো টি শার্ট, কালো শার্ট, নয়তো সাদা টি শার্ট আর সাদা প্যান্ট। এই দুই রঙের বাইরে শুভ্রকে সে কখনো কিছু পরতে দেখেনি। হৃদির মনে এই প্রশ্নে উকি দিলেও পরক্ষণই সে শুভ্রর দিকে তাকিয়ে সব ভুলে গেল। শুভ্র সেই শ্যামবর্ণের গায়ের রং কালো শার্টের অন্ধকারের সাথে মিশিয়ে এক বিধ্বংসী সৌন্দর্যের সৃষ্টি করেছে। শুভ্রই সে ধারালো পৌরষ আর শ্যামলা ত্বকের আভা হৃদির চোখের পলক আটকে দিয়েছে। শুভ্র তীক্ষ্ণ চোয়াল আর হালকা দাড়ি ঘেরা মুখমণ্ডল কালো রঙটা এতটাই মোহনীয় মানিয়েছে যে হৃদি কথাটা বলতে ভুলে গেল। সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। এই পুরুষটার উপর সে যতই অভিমান করে থাকুক, কিন্তু লোকটার সামনে থাকলে সে দুর্বল হয়ে পড়বেই। এই শার্টের হাতা ফোল্ড করে দামি হাতঘড়িটা কবজিতে পড়তে পড়তে আয়নার দিকে তাকিয়ে দেখল। হৃদি তার দিকে স্তব্ধ হয়ে চেয়ে আছে। শুভ্র আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে খুব নির্লিপ্ত গলায় বলল, চলে যাচ্ছিস? হৃদির ঘোর কাটল। সে কোনো মতে নিজেকে সামনে নিয়ে ছোট করে বলল, এটাই বলতে এসেছিলাম। আপনি তো আমাদের বাসায় অনেক দিন ধরে যান না, সময় পেলে যাইন বেড়াতে। শুভ্র এবার হাতে পারফিউমটা ঘাড়ের কাছে স্প্রে করলো। পারফিউমের সেই মত্ত করা ঘেরান পুরো রুম ছড়িয়ে পড়ল। সে হৃদির দিকে না তাকিয়ে খুব ধীরস্থিরভাবে বলল, তো এটাই বলতে আসছিলে? হৃদি স্নান মুখে বলল, হ্যাঁ। আসি, ভালো থাকবেন। বলি হৃদি বিষণ্ণ মনে চলে যেতে নিলেই শুভ্র ভরাট কণ্ঠস্বর কানে এলো, দাঁড়া। হৃদি থমকে দাঁড়িয়ে গেল। শুভ্র ধীর পায়ে হেঁটে এসে হৃদির একদম সামনে দাঁড়ালো। শুভ্র সে কড়া পুরুষলিয়া পারফিউমের ঘেরান হৃদির নাকে যেতেই যেন সে অদ্ভুত আবেশে মাতাল হয়ে গেল। শুভ্র সরাসরি হৃদির চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, শোন, পাখির মতো বেশি উড়াউড়ি না করে এখন থেকে মন দিয়ে পড়াশোনা করিস। আর হ্যাঁ, কাল তোদের কলেজে নাকি নতুন এক প্রফেসর জয়েন করবে। তার ক্লাস কোনো দিন মিস করে দিবি না, কারণ আমার মনে হয় প্রফেসরটা খুব একটা সুবিধার হবে না। হৃদি অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি জানলেন কিভাবে? শুভ্র ঠোঁটে কোনো রহস্যময় এক চিলতে হাসি ফুটিয়ে বলল, জাস্ট গেস করছি। ঠিক আছে, এখন যা, ভালো থাকিস। বলে শুভ্র আলমারি থেকে দামি কোটটা বের করে গায়ে জড়িয়ে নিল। সে হৃদির উত্তরে অপেক্ষা না করে দম্বের মতো রুম থেকে বেরিয়ে গেল। হৃদি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্র ভাইয়ের এই রহস্যময় আচরণের মানে যে সে কিছুই বুঝতে পারল না। সেও একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে এলো। পুরনো একটা গুদাম ঘরের ভেতরে একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে এক যুবক। তার পেট থেকে বুক পর্যন্ত মোটা রশি দিয়ে চেয়ারের সাথে শক্ত করে আটকানো। ছেলেটা আতঙ্কে বারবার শিউরে উঠছে। এই যুবক আর কেউ না, ফারহান, নেহার সেই বন্ধু। কাল রাতে নির্বাণ নিজের ক্ষমতা আর লোকবল দিয়ে ফারহানকে তুলে এনেছে। কাল রাতে নির্বাণ নেহাকে নিয়ে গোপন বাংলাদেশে ফিরে এসেছে। তবে এই খবর এখন পর্যন্ত বাইরে কেউ জানে না। কিছুক্ষণ পর সেই অন্ধকার ঘরে প্রবেশ করল নির্বাণ। তার ঠোঁটে জ্বলন্ত এক সিগারেট। নির্বাণের আগমনের টের পেয়েই সেখানে থাকা গার্ডরা তড়িৎ গতিতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। নির্বাণ ফারহানের সামনে আসতেই দুজন গার্ড দ্রুত একটা চেহারা নির্বাণের পেছনে এগিয়ে দিল।
নির্বাণ একদম ফারহানের মুখোমুখি বসে পায়ের ওপর পা তুলে বসলো। নির্বাণ সিগারেটের শেষ টানটা দিয়ে এক মুখ ধোঁয়া বের করলো, ফারহানের কুকড়ে যাওয়া মুখের উপর ছাড়লো। তারপর অত্যন্ত ঠান্ডা আর শীতল গলায় বলল, চিনতে পারছিস আমি কে? ফারহানের সারা শরীর তখন ঘামছে। সে তোতলামি করে কাঁপা কাঁপা গলায় বলল, জি জি, আপনি আর ভাই নির্বাণ। নির্বাণ ঠোঁটের কোণে একটি তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, বাহ, এত তাড়াতাড়ি চিনে ফেললি আমাকে। এত তাড়াতাড়ি চেনার কারণ কি? ফারহান ভয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, আপনি লন্ডনের মাফিয়া আবরাম খান নির্বাণ। নির্বাণ চেহারায় আরও একটু আরাম করে হেলান দিয়ে বসলো। তারপর প্রশ্ন করলো, কার ভাই হই আমি? ফারহান এবার অপরাধীর মতো মাথা নিচু করে ভাঙা গলায় বলল, নিহার। মানে চোখের মনির আগে সংকুচিত হয়ে এলো। সে নিচু স্বরে কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, আমার বোনের সাথে যা করেছিস তুই, এই জন্য এখন তোকে নিয়ে কি করা যায় বলতো? ফুটন্ত গরম তেলে ডুবিয়ে দেব, নাকি মাছ সমুদ্রে নিয়ে ফেলে দেব? মৃত্যুর এমন বিভৎস বর্ণনা শুনে ফারহানের কলিজা যেন শুকিয়ে এলো। সে প্রায় কেঁদে উঠে আর্তনাদ করে বলল, মাফ করে দিন ভাই, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দিন। মাপ? মাপ শব্দটা শোনা মাত্র নির্বাণের ভেতরে পশুটা যেন জেগে উঠল। সে এক ঝাটকে চেয়ার থেকে উঠে ফারহানের চুল মুঠো করে খামচে ধরল। ফারহানের মাথাটা পেছন দিকে সজোরে টেনে ধরে দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে দিল নির্বাণ, আমার বোনের সাথে নোষ্টামি করে ভিডিও করিস, আবার এখন তা ভাইয়ের সামনে দাঁড়িয়ে মাপ চাইছিস? জানিস তো নির্বাণের অভিধানের শব্দ থাকলেও মাপ কোনো শব্দ নেই। ফারহান ব্যথায় কোংড়াতে কোংড়াতে আর্তনাদ করে বলল, ভাই আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন, আমার জীবনটা দয়া করে ভিক্ষা দিন। নির্বাণ ফারহানের চুলের মুঠি আরও শক্ত করে টেনে ধরল। তার চোখে মনি এখন টকটকে লাল। সে ফারহানের কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, তোকে মাফ করার তো কোনো প্রশ্নই আসে না। তবে যদি সহজে মৃত্যু চাস তাহলে বল, শুভ্র জানলো কিভাবে তোর কাছে সেই ভিডিও আছে? যদি সত্যি না বলিস তবে তোকে সোজা জ্যান্ত অবস্থায় ফুটান্ত গরম তেলে ফেলে দেব। ফারহানের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মৃত্যুর হিমশীতল বরফ যেন সে অনুভব করতে পারছে। সে ভয়ে কোনো রকমে ঢোক গিলতে গিলতে বলল,